মৃত্যু একটি অবিসম্ভাবী সত্য, তবে এটি এখনও রহস্যে আবৃত। জীবনের শেষ মুহূর্তগুলিতে আমাদের মস্তিষ্কে কি ঘটে? বিজ্ঞানীরা এই প্রশ্নটি কয়েক দশক ধরে অধ্যয়ন করেছেন এবং সাম্প্রতিক অগ্রগতিগুলি আমাদেরকে একটি স্পষ্ট চিত্র দিয়েছে। মৃত্যুর কয়েক সেকেন্ড আগে মস্তিষ্কে পরিবর্তনের একটি ঝড় ঘটে। বৈদ্যুতিক কার্যকলাপ, রাসায়নিক প্রবাহ এবং জীববিজ্ঞানের প্রতিক্রিয়ায় একটি সুরেলা মিলন ঘটে। এই প্রামাণ্য চিত্রে আমরা মৃত্যুর পথে মস্তিষ্কের বিস্ময়কর এবং গভীর যাত্রার অনুসন্ধান করব। ঘটনাটি 2016 সালের। অ্যাস্টোনিয়া দেশের কয়েকজন ডাক্তার একজন পেশেন্টের রেগুলার চেক আপ করছিল, আর তখন তারা এমন এক দৃশ্যের সম্মুখীন হয় যা মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা আগে কখনো দেখেনি। এই ব্যক্তির একটি মস্তিষ্ক সংক্রান্ত রোগ ছিল, যার জন্য ডাক্তাররা তার ব্রেনের অ্যাক্টিভিটিকে ইইজির সাহায্যে পরীক্ষা করছিলেন। আর ডাক্তারদের কাছে ছিল এটা একটা সাধারণ রুটিন চেক আপ, যা সাধারণত তারা সমস্ত মস্তিষ্ক সংক্রান্ত পেশেন্টের জন্যই করে থাকেন। কিন্তু এই টেস্টের সময় তারা ধারণাও করতে পারেনি যে এরপর যা হতে চলেছে তা পুরো মেডিকেল সায়েন্সের ভিত্তিকে নাড়িয়ে দেবে। যথারীতি তারা পেশেন্টের ইইজি করা শুরু করেন এবং ইইজি চলাকালীনই কয়েক মিনিটের মধ্যেই পেশেন্টের হার্ট অ্যাটাক হয় এবং পেশেন্টটি তৎক্ষণাৎ মারা যায়। এই রকম দুর্ঘটনা ডাক্তারদের সাথে এই প্রথমবার ঘটল, অর্থাৎ ইইজি করার সময়ই কোনো পেশেন্ট মারা যায়। বিষয়টা দুর্ভাগ্যজনক হলেও ডাক্তাররা বুঝতে পারেন যে যেহেতু সে ইইজি চলাকালীনই মারা গেছেন, তাই তারা নিশ্চিত ছিল যে মৃত্যুর সময় তার মস্তিষ্কে যা কিছু ঘটেছিল তা নিশ্চয়ই ইইজিতে রেকর্ড হয়েছে। আর ঘটেছিল ঠিক তেমনই। ইইজি করার সময় মারা যাওয়া এই পেশেন্টটি ছিলেন এক কানাডিয়ান নাগরিক, যে এপিলেপসি নামক একটা রোগে আগে থেকেই আক্রান্ত ছিলেন। এই রোগের কারণে লোকজন হঠাৎ হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়ে। সেই জন্যই ডাক্তাররা তার ব্রেন ওয়েভকে মনিটর করবার জন্য ইইজি পারফর্ম করছিলেন। ইইজি অর্থাৎ ইলেকট্রোএনসেফালোগ্রাম হলো এমন এক টেস্ট যার সাহায্যে মানব মস্তিষ্কে সর্বদা চলমান ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিকে মনিটর করা হয়। এই টেস্টের জন্য পেশেন্টের মাথায় প্রায় 25টি ইলেকট্রোড লাগানো হয়। এই ইলেকট্রোডগুলি মস্তিষ্কের ইলেকট্রিক সিগন্যালগুলিকে রেকর্ড করে কম্পিউটার স্ক্রিনে তরঙ্গের আকারে প্রকাশ করে। কিন্তু প্রশ্ন হলো, এই টেস্টের সাহায্যে কি করে ডাক্তাররা জানতে পারেন যে এই মুহূর্তে পেশেন্টের মস্তিষ্কে ঠিক কী ঘটে চলছে? তবে এটা জানবার আগে আমাদের মানব মস্তিষ্কের অ্যাক্টিভিটির ধারণাটিকে জানতে হবে। মানুষের মস্তিষ্ক প্রায় 86 বিলিয়ন অর্থাৎ 8,600 কোটিরও বেশি নিউরন পাওয়া যায়। আর এই নিউরনই হলো মানুষের স্নায়ুতন্ত্রের প্রধান উপাদান। নিউরনের প্রধান কাজ হলো মস্তিষ্কের এক স্থান থেকে অন্য স্থানে মেসেজ পৌঁছানো। আর এই কাজ করবার জন্য প্রতিটি নিউরনের মধ্যে একটি সূক্ষ্ম ইলেকট্রিক চার্জ উৎপাদিত হয়। আর এই ইলেকট্রিক চার্জ একটি নিউরন থেকে রিসিভারের সাহায্যে অন্য নিউরনে চলে যায়। ফলে মস্তিষ্ক আমাদের শরীরের নির্দিষ্ট অঙ্গকে তার কার্য পরিচালনা করবার সিগন্যাল প্রেরণ করতে পারে। ব্রেনের মধ্যে সর্বদা অসংখ্য প্রক্রিয়া চলতে থাকে। তার ফলে ব্রেনের মধ্যে লক্ষ কোটি ইলেকট্রিক্যাল চার্জ সর্বদাই উৎপন্ন হয়ে এক জায়গা থেকে অন্যত্র মুভ করতেই থাকে। আর এই অসংখ্য ইলেকট্রিক্যাল চার্জের মুভ করবার কারণেই মস্তিষ্কে বিভিন্ন ধরনের তরঙ্গ তৈরি হয়, যাকে আমরা ব্রেন ওয়েভ বলি। আমাদের ব্রেন বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্যাটার্নের তরঙ্গ তৈরি করে, যাদেরকে মেডিকেল সায়েন্সে বিভিন্ন নাম দিয়ে পৃথক করা হয়ে থাকে। তবে এখনও অবধি মেডিকেল সায়েন্স 5 ধরনের ব্রেন ওয়েভকে শনাক্ত করতে পেরেছে, যারা হলো আলফা, বিটা, গামা, ডেল্টা ও থিটা ওয়েভ। আলফা ব্রেন ওয়েভ কিছুটা এইরকম দেখতে হয়, যার ফ্রিকোয়েন্সি 8 থেকে 12 হার্টজ অবধি হয়ে থাকে। অর্থাৎ এই ওয়েভ 1 সেকেন্ডে 8 থেকে 12 বার তৈরি হয়ে থাকে। আমাদের মস্তিষ্ক আলফা ওয়েভ তখনই প্রডিউস করে যখন আমাদের মস্তিষ্ক রিল্যাক্স মোডে থাকে, অর্থাৎ ঠিক সেই সময় যখন আমরা সকালে ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে শুয়ে রিল্যাক্স করি, অথবা আমরা সকালে যখন যোগব্যায়াম প্র্যাকটিস করি। এবার চলুন জানি বিটা ওয়েভের সম্বন্ধে। বিটা ওয়েভের ফ্রিকোয়েন্সি 12.5 থেকে 30 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। বিটা ওয়েভ তখনই প্রডিউস হয় যখন আমরা অ্যাক্টিভ থাকি, রেগুলারই করি এমন কোনো কাজ করে থাকি। এছাড়াও বিটা ওয়েভ আমরা যখন কোনো কিছুর বিষয়ে চিন্তা করি বা কোনো কিছুর ওপর কনসেন্ট্রেট করি তখনও প্রডিউস হয়ে থাকে। এরপর আসি গামা ওয়েভে। গামা ওয়েভের ফ্রিকোয়েন্সি 25 থেকে 140 হার্টজ অবধি হয়ে থাকে। আর এটি হলো সবথেকে উচ্চ ফ্রিকোয়েন্সির ব্রেন ওয়েভ। আমাদের মস্তিষ্ক গামা ওয়েভ তখনই উৎপন্ন করে যখন আমরা খুব বেশি অ্যাক্টিভ থাকি এবং বেশ জটিল ধরনের কোনো কার্য সম্পাদন করি।
যে সমস্ত ব্যক্তি খুবই বুদ্ধিমান হয় এবং জটিল জটিল সমস্যা খুব স্বল্প সময়ে সলভ করতে পারেন, তাদের মস্তিষ্কে গামা ওয়েভের পারফরম্যান্স সব থেকে বেশি হয়ে থাকে। ডেল্টা ওয়েভের ফ্রিকোয়েন্সি অন্যান্য সমস্ত ব্রেন ওয়েভের তুলনায় অনেক কম। এর ফ্রিকোয়েন্সি মাত্র 0.5 থেকে 4 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। ডেল্টা ওয়েভ সাধারণত ডিপ স্লিপের সময় সৃষ্টি হয়, অর্থাৎ আমরা যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকি তখন এটি তৈরি হয়। ডেল্টা ওয়েভ আমাদের শরীরের বিভিন্ন ধরনের গ্রোথ হরমোন প্রডিউস করতে সাহায্য করে, তাই এটি শিশুদের মধ্যে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। আর সবশেষে জানবো থিটা ওয়েভ সম্বন্ধে। থিটা ওয়েভের ফ্রিকোয়েন্সি 4 থেকে 7 হার্টজ পর্যন্ত হয়ে থাকে, আর এটি কোনো কিছু মেমোরাইজ করবার সময়, নতুন কিছু স্কিল শিখবার সময় অথবা ডে ড্রিমিংয়ের সময় উৎপন্ন হয়। এবার আমরা যখন এই সমস্ত ব্রেন ওয়েভের বেসিক সম্বন্ধে জেনে নিয়েছি, তাই এবার ওই পেশেন্টের ব্রেন স্ক্যানিং সম্বন্ধে আমাদের জানতে সামান্য সুবিধা হবে। যেমনটা আমরা জানি যে গামা ওয়েভের ফ্রিকোয়েন্সি 25 থেকে 140 হার্টজ পর্যন্ত হয়ে থাকে, আর এই রেঞ্জের ভেতরেই অন্য একটি রেঞ্জের ওয়েভ পাওয়া যায় যার ফ্রিকোয়েন্সি 30 থেকে 100 হার্টজ পর্যন্ত হয়। আর আমাদের মস্তিষ্কে এই বিশেষ ধরনের গামা ওয়েভটি তখনই উৎপন্ন হয় যখন আমরা আমাদের জীবনের সেরা মুহূর্তগুলিকে স্মরণ করে থাকি। আর ডাক্তাররা এই কানাডিয়ান পেশেন্টের মৃত্যুর সময় তার মস্তিষ্কে খুব বেশি পরিমাণে গামা ওয়েভের উপস্থিতি লক্ষ্য করেছিলেন, যা কিনা সেই বিশেষ রেঞ্জের, যার সাহায্যে মানুষ তার জীবনের সেরা স্মৃতিগুলোকে রিকল বা স্মৃতিচারণ করে থাকে। তবে এর আগেও বিজ্ঞানীরা মৃত্যুর সময় মস্তিষ্কের অ্যাক্টিভিটিকে নোটিস করবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই কাজে তারা সম্পূর্ণরূপে সফল হতে পারেনি। কিন্তু এই কানাডিয়ান পেশেন্টের ইইজি স্ক্যানিংয়ের সাহায্যে ডাক্তাররা বুঝতে পারেন যে এই পেশেন্টটি মৃত্যুর 30 সেকেন্ড আগে তার জীবনের সবথেকে সুন্দর এবং সবথেকে খারাপ মুহূর্তগুলিকেই স্মরণ করছিলেন। ডাক্তার ও সায়েন্টিস্টরা 2016 সাল থেকে 2022 পর্যন্ত দীর্ঘ 5 বছর ধরে মৃত্যুর সময় মানুষের মস্তিষ্কে উৎপন্ন হওয়া গামা ওয়েভকে গভীরভাবে পরীক্ষা করে দেখেন, এবং এই সিদ্ধান্তে উপনীত হয় যে মানুষ তার মৃত্যুর সময় তার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলিকে রিকল করে থাকেন। ডাক্তার ও রিসার্চারদের এই সিদ্ধান্তের কোনো মজবুত যুক্তি তো দেওয়া সম্ভব নয়, কিন্তু তাদের এই আবিষ্কারগুলিকে প্রমাণ করবার জন্য তারা সেই সব পেশেন্টের বয়ানও রেকর্ড করেন যারা কোনো না কোনো কারণে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছেন, অথবা এমন সব পেশেন্ট যাদেরকে লাস্ট মোমেন্টে হসপিটালে এনে তাদের জীবন বাঁচিয়ে দেওয়া সম্ভব হয়েছে। আর যখন এই সমস্ত রোগীদের জিজ্ঞাসা করা হয় তখন তারাও ঠিক একই উত্তর দেয়। তারা বলেন যে কেউ যেন তাদের সামনে তাদের জীবনের ফ্ল্যাশব্যাক চালিয়ে দিয়েছে, আর এই এক্সপিরিয়েন্স এক দুজন নয়, বরং অসংখ্য লোকের ক্ষেত্রেই ঘটেছে। কিন্তু ডাক্তার ও রিসার্চাররা 2016 সাল থেকে 2022 সাল অবধি তাদের এই রিসার্চ পেপারকে পাবলিশ করতে পারেননি, কারণ এক তো তারা এই বিষয় নিয়ে খুব ভালোভাবে স্টাডি করতে চেয়েছিলেন, আর দ্বিতীয়ত তারা আর অন্য কোনো পেশেন্টের মৃত্যুর সময় উৎপন্ন হওয়া ব্রেন ওয়েভকে ওই কানাডিয়ান পেশেন্টের ব্রেন ওয়েভের সাথে মিলিয়ে দেখতে চেয়েছিলেন, কিন্তু তারা এই কাজে ব্যর্থ হন। আর যেহেতু ডাক্তারদের কাছে কেবলমাত্র একজন ব্যক্তিরই মৃত্যুকালীন ব্রেনওয়েভ মজুদ ছিল, তাই তাদের এই রিসার্চ বেশ কন্ট্রোভার্সিয়ালও বটে। ডাক্তাররা তাদের রিসার্চ পেপারে এটাও উল্লেখ করেন যে ওই কানাডিয়ান পেশেন্ট অলরেডি একটি রোগে আক্রান্ত ছিলেন, তাই তিনি অনেক উচ্চমাত্রার ওষুধও সেবন করতেন, আর এই সব ওষুধপত্র তার ব্রেনের অ্যাক্টিভিটিকে অল্টারও করতে পারে, যার ফলে রেজাল্টও আলাদা হতে পারে। যাই হোক, তবে এটুকু বলা যায় যে মানুষ যখন মারা যায় তার কিছু সময় আগে থেকেই তার মস্তিষ্কে তার জীবনের পুরো ফ্ল্যাশব্যাক চলতে থাকে। আর এটা যদি সত্যি হয় তাহলে বলা যেতে পারে যে ব্যক্তি জীবনে অনেক ভালো কাজ করেছেন, তার মৃত্যুর সময় তার মস্তিষ্ক ভালো কিছুই রিপিট করবে, আর স্বাভাবিকভাবে যারা জীবনে অনেক খারাপ কাজ করেছেন তাদের মৃত্যুর সময় তাদের মস্তিষ্ক খারাপ কিছুই রিপিট করবে।